তে অচল অবস্থা তৈরি হয়েছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে। এই কর্মসূচি চলছে বগুড়া, রংপুর, সিলেট, খুলনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও দিনাজপুর সহ বিভিন্ন মেডিকেলে। এতে দুর্ভোগ বাড়ছে সেবা নিতে আসা রোগীদের। সকাল 10টায় বগুড়া মেডিকেল সহ আন্দোলনরত সব মেডিকেলে মানববন্ধন করার কথা জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। চলমান পরিস্থিতি নিয়ে গতকাল বগুড়া মেডিকেল কর্তৃপক্ষ আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা কয়েক দফা বৈঠক করেও কোনো সমাধানে আসতে পারেননি। রোগী স্বজনদের মারধর করায় 4 জনের ইন্টার্নশিপ স্থগিতের প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে কর্মবিরতিতে যান বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। জিম্মি হিসাবে রোগীদেরকে রাখিয়া এরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এরা বাইরে চিকিৎসার জন্য ইন্টার্নি ডাক্তাররা যে উদ্যোগগুলি নেয়, আমি চাই এদের বিরুদ্ধে আইন করে শাস্তি বন্দোবস্ত করা হোক। সকাল থেকে আসার পরে যেরকম আমার প্রেশারটা খুব আপ ডাউন করছে, কিন্তু কোনো ডাক্তার এসে সেটা প্রেশারটা এখন পর্যন্ত মাপে নাই। দর্শক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন মামুন রেজা। মামুন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচিতে কি ধরনের দুর্ভোগ দেখছেন আপনি? তেমনি গতকাল সকাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তারা ধর্মঘট পালন করছেন। আজও তারা ধর্মঘটে রয়েছেন। বেলা 11টা থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে তারা এখন মানববন্ধন করছেন। খুলনা আমরা ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মোট 130 জন চিকিৎসক আছেন, তারা রোগী দেখা থেকে বিরত রয়েছেন। আর এই মূলত মেডিকেল কলেজ হাসপাতালে যেসব চিকিৎসা সেবা, জরুরি চিকিৎসা সেবা, অন্যান্য চিকিৎসা সেবা, সাধারণত প্রাথমিক পর্যায়ের চিকিৎসা সেবাগুলো ইন্টার্ন চিকিৎসকরা তারা দিয়ে থাকেন, সেই চিকিৎসা সেবা থেকে রোগীরা বঞ্চিত হচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তারা দাবি করেছেন যে যারা মেডিকেল অফিসার রয়েছেন, চিকিৎসা সহকারী রেজিস্ট্রার রয়েছেন, অন্যান্য চিকিৎসক রয়েছেন, তারা তাদের ডিউটির সময় বাড়িয়ে দিয়েছেন এবং রোগী তারা দেখছেন যে তাদের দাবি যে রোগীদের কোনো সমস্যা হচ্ছে না। তবে আমরা রোগীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে তাদের সমস্যা হচ্ছে। আগে যেভাবে ইন্টার্ন চিকিৎসকরা যেভাবে নিয়মিত আসতেন, সেই আশাটা বন্ধ হয়ে যাওয়ায় তারা দুর্ভোগে পড়েছেন। আর এখন তাদেরকে ভরসা করতে হচ্ছে ছোটখাটো বিষয়ে নার্সদের ওপর। আর আমরা ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে আগামীকাল পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবেন। এরপর তাদের কেন্দ্রীয় কমিটি থেকে কোনো নির্দেশনা আসলে সে অনুযায়ী তারা তাদের কর্মসূচি পালন করবেন। আর তাদের দাবি হচ্ছে বগুড়ায় যে 4 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই শাস্তি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তিম্মি। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, রোগীদের দুর্ভোগ নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ বিকল্প কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? আচ্ছা থিমি, আপনি জানেন যে গতকাল থেকে মূলত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক যারা আছেন তারা কর্মবিরতি রয়েছেন এবং আজকে দুপুর 12টায় তারা হাসপাতালের সামনেই তারা মানববন্ধন করবেন। তো গতকাল আমরা যখন কর্তৃপক্ষ যারা আছেন, বিশেষ করে পরিচালক সহ অন্যান্য সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছিলেন যে কিছুটা হয়তোবা সমস্যা হচ্ছে, কারণ আপনি জানেন যে সরকারি হাসপাতালগুলোতে এমনিতেই রোগীদের প্রচণ্ড ভিড় থাকে, সেই সাথে সবসময় ডাক্তার সংকট তো আর আছেই। আজকে যখন আমরা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AK মাহবুবুল হকের সাথে আমরা কথা বলি, তিনি বলছেন যে বিকল্প হিসেবে যেহেতু তাদের পোস্টেড ডাক্তাররা রয়েছেন এবং তাদের স্টাফ যারা আছেন তারা কাজ করছেন, সুতরাং বেশি সমস্যা সৃষ্টি হচ্ছে এমনটি নয়, তবে কিছুটা সমস্যা হচ্ছে যেহেতু প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে থাকেন ইন্টার্নি ডাক্তাররা। এর বাইরেও আমরা রোগীদের স্বজন যারা আছেন বা রোগী যারা আছেন তাদের সাথে যখন কথা বলি, তারা অবশ্যই তাদের সমস্যার কথা বলেছেন। আমার সামনে এরকম একজন রোগীর স্বজন রয়েছেন, আমরা যদি জিজ্ঞেস করি, আপনি তো রোগী নিয়ে আসছেন, কবে আসছিলেন এবং এখন পর্যন্ত যে সেবা আপনার চাহিদা ছিল সেটি পেয়েছেন কিনা? আমি কালকে সকালে আমার বাবাকে নিয়ে আসছি। আমার বাবার ফিরত পানি হয়েছে, তো পানি বের করার কথা কাল সকালে, কিন্তু ইন্টার্নি চিকিৎসক না থাকার কারণে এখন পর্যন্ত লাঞ্চের পানি বের করা হয়নি। ধন্যবাদ আপনাকে। আসলে মানে এরকম যারা রোগী নিয়ে আসছেন, রোগীদের আসলে নানা স্বজনদের নানা অভিযোগ রয়েছে, তবুও যেহেতু বিশাল একটি অংশ এই হাসপাতালে প্রায় 203 জন ইন্টার্নি চিকিৎসক রয়েছেন, সবাই একসাথে কর্মবিরতিতে চলে যাওয়ার কারণে আসলে সমস্যার সৃষ্টি হচ্ছে। তিন্নি। গোলজার, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে আমাদেরকে জানাচ্ছিলেন গোলজার আহমেদ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি ও সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের সভাপতি সহ অর্ধ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। গতকাল রাতে কোতোয়ালি থানায় ব্যবসায়ী মাজেদুল ইসলাম নান্নু বাদী হয়ে
ছাত্রলীগের সভাপতি সহ 10 জনকে আসামি করে একটি মামলা করে। এছাড়া একই থানায় আরেক ব্যবসায়ী বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি সহ অর্ধ শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করেন। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই সাথে স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সব কার্যক্রম। গতকাল বিশ্ববিদ্যালয় গেটের সামনে চাঁদা নিয়ে সংঘর্ষে জড়ায় স্থানীয় ব্যবসায়ীদের সাথে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ। পরে দোকানপাটে ভাঙচুর ও আগুন দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। নোয়াখালী সদরের আন্ধারচরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম। এ সময় তার পথ রোধ করে একদল দুর্বৃত্ত, তাকে গুলি করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় আবুল হাশেমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। হত্যার কারণ ও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। নোয়াখালীর ঠ্যাঙ্গার চর বাসযোগ্য কিনা তা নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত থাকলেও কক্সবাজারবাসীর দাবি রোহিঙ্গাদের সেখানেই সরিয়ে নেওয়া হোক। আর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া জরুরি বলে মনে করেন বিশিষ্টজনরা। একই সাথে দাবি উঠেছে ঠ্যাঙ্গার চরে তাদের রেখে যেন দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। এদিকে ঠ্যাঙ্গার চরকে বাসযোগ্য করতে আন্তর্জাতিক মহলের সহযোগিতা দরকার বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আবারও নতুন করে আলোচনায় রোহিঙ্গা পুনর্বাসন, বিশেষ করে ঠ্যাঙ্গার চরে সরিয়ে নিতে সরকারি উদ্যোগের পর জোর পেয়েছে এই আলোচনা। চলছে পক্ষে বিপক্ষে বিতর্ক। এই ইস্যুতে বিভিন্ন মহল বিরোধিতা করলেও যেখানে এখন রোহিঙ্গাদের বসবাস সেই কক্সবাজারের মানুষের মত ভিন্ন। তারা চান রোহিঙ্গাদের দ্রুত স্থানান্তর। যদিও এ নিয়ে একটি প্রভাবশালী মহল রোহিঙ্গাদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ স্থানীয়দের। ঠ্যাঙ্গার চরে তাদেরকে স্থানান্তর করা হবে, নতুবা বার্মায় প্রত্যাবাসন করা হবে, এই সিদ্ধান্তের প্রতি আমরা একমত। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যারা যে সমস্ত এনজিও সংস্থা তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তারা এবং এখানকার লোকাল কিছু স্বার্থনিষ্ঠ মানুষ চাচ্ছেন যে তাদেরকে রোহিঙ্গাদেরকে যেন ঠ্যাঙ্গার চরে পাঠানো না হয়। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করা সংগঠনগুলো বলছে সীমান্ত এলাকায় তাদের বসবাস ঝুঁকিপূর্ণ, তাই তাদের স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর পাশাপাশি অস্থায়ীভাবে দরকার অন্যত্র স্থানান্তর। যেখানে বাংলাদেশের মানুষ নাই, কিন্তু এই মায়ানমারের শরণার্থীদেরকে যদি আশ্রয় দেওয়া যায়, তাদের উপযোগী করে, তাহলে একটা নিরাপত্তামূলক পরিবেশ বর্তমান বাংলাদেশে সৃষ্টি হবে। ওখান থেকেই যে প্রত্যাবাসনের যে উদ্যোগ নেওয়া হবে, ওখান থেকে একসাথে তাদেরকে প্রত্যাবাসনের ব্যবস্থা করা যাবে। রোহিঙ্গাদের কারণে কিছু সমস্যার কথা স্বীকার করে ঠ্যাঙ্গার চরে তাদের পুনর্বাসনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক মহলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা নাকি এদেরকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য আসছেন, তারা যেন ওই ঠ্যাঙ্গার চরে তাদেরকে সুব্যবস্থা করেন, তাদের স্কুল, তাদের মানে চিকিৎসা, তাদের বাড়িঘরের ব্যবস্থা করে দেন, আমরা জায়গাটা দিই। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পাশাপাশি তাদের অনুপ্রবেশ বন্ধে সীমান্তে আরো কড়াকড়ির দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। HRRM দেশ 24-এ একটা বিরতি নিচ্ছে।